আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানজিন ইসলাম মিতু, FCPS পার্ট 2 হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজ। আজকে আপনাদের হচ্ছে সেল ইনজুরি এন্ড অ্যাডাপ্টেশন এর হচ্ছে সলভ ক্লাস। তো চলুন তাহলে আমরা সলভ ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখেন প্রথমে আমাদের এমসিকিউ, হ্যাঁ, 1 থেকে 25টা। প্রথমে এমসিকিউটা ছিল কি, চেঞ্জেস অকার ইন রিভার্সিবল সেল ইনজুরি ভিজিবল বাই ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ আর। দেখেন আমাদের সেল ইনজুরি আমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে আমাদের রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি অনেক ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে রিভার্সিবল ইরিভার্সিবল সেল ইনজুরিতে আমরা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক এর নিচে কি কি ফিচার পাবো ওটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে চলেন, এক নাম্বার এ ছিল অপশনটা কি, ব্লান্টিং ইন প্লাজমা মেমব্রেন, বি হচ্ছে মাইটোকন্ড্রিয়াল সয়েলিং, সি হচ্ছে মাইলিন ফিগার আর একুমুলেটিং দ্য নিউক্লিয়াস, আর ডি ছিল লার্জ এমরফাস ডেন্টিস, আর এফ ছিল ছিল কি ফিব্রিলার এলিমেন্ট আর ডিসএগ্রিগেটেড ফ্রম নিউক্লিয়াস। তাহলে দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে এখানে এ, আমরা ব্লান্টিং ইন প্লাজমা মেমব্রেন, হ্যাঁ এটা আমরা পাবো ট্রু। মাইটোকন্ড্রিয়াল সয়েলিং পাবো, সেটাও ট্রু। মাইলিন ফিগার আর একুমুলেটেড ইন দা নিউক্লিয়াস, না নিউক্লিয়াস না, আমরা সাইটোসলে পাবো, তাই না? তাহলে এটা হচ্ছে ফলস। দেখেন লার্জ এমরফাস ডেন্টিস বলছে, এটা আমরা কোথায় পাই বলুন তো? লার্জ এমরফাস ডেন্টিস হচ্ছে আমরা ইরিভার্সিবল পাই, তাহলে রিভার্সিবল না, রিভার্সিবল আমরা কি পাবো? স্মল। তাহলে দেখেন স্মল লার্জ এই কথাগুলো হচ্ছে আপনার মার্ক করে রাখবেন যেন হচ্ছে পরীক্ষার সময় আপনি ভুল না করেন, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো? এখানে স্মল পাবো, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। ফিব্রিলার এলিমেন্ট আর ডিসএগ্রিগেটেড ফ্রম নিউক্লিয়াস, হ্যাঁ এটা হচ্ছে ট্রু। দেখেন accumulation of myelin figure in the কোথায় দেখেন ফার্স্ট ডেন্টিস আমরা এপিআর ইন মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ বি আর হচ্ছে এটা ট্রু, আর বাকি দুটো হচ্ছে ফলস, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন 2 নম্বর কোশ্চেন আসে যে পাইরোপ্টোসিস, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, মোটামুটি 3 স্টার। এ নাম্বার কোশ্চেনটা কি ছিল? ক্যাসপেট ইনডিপেন্ডেন্ট, বি হচ্ছে আমাদের কি ছিল? ক্যাসপেট 1 ডিপেন্ডেন্ট, সি ছিল জেনারেট বায়োলজিক্যালি অ্যাক্টিভ ইন্টারলিউকিন 1, ডি হচ্ছে মরফোলজিক্যালি রিসেম্বল নেক্রোসিস, আর ই হচ্ছে ট্রিগার্ড বাই লাইক আপনার লাইগেশন অফ টিএনএফ আর 1। তাহলে দেখেন এটা অ্যান্সার হচ্ছে আমাদের এ, যেটা বলছে কি ক্যাসপেস ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে ফলস। এটা আমরা কার ক্ষেত্রে পেয়েছি বলুন তো? এটা আমরা হচ্ছে ন্যাক্টোপ্টোসিসের ক্ষেত্রে পেয়েছি, তাহলে এটা একটা আমাদের ফলস স্টেপ। এরপর হচ্ছে কি ছিল? ক্যাসপেট 1 ডিপেন্ডেন্ট, হ্যাঁ এটা হচ্ছে ট্রু। আচ্ছা, জেনারেট বায়োলজিক্যালি অ্যাক্টিভেট কি করে? ইন্টারলিউকিন 1, এটা হচ্ছে ট্রু। আর বাকি দুই যেমন রিজেম্বল আপনার ন্যাক্রোসিস মরফোলজিক্যালি, সেটা হচ্ছে আপনার ন্যাক্টোপ্টোসিসের ক্ষেত্রে পাবো আমরা, পাইরোপ্টোসিসের ক্ষেত্রে না। আর ট্রিগার বাই লাইগেশন অফ টিএনএফ আর 1, সেটাও আমরা হচ্ছে ন্যাক্টোপ্টোসিসের ক্ষেত্রে পাবো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি আর সি, সেটা হচ্ছে ট্রু। দেখেন সবগুলো হচ্ছে আমরা ন্যাক্টোপ্টোসিসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ন্যাক্টোপ্টোসিসের জন্য ফিচার ট্রু। তাহলে হচ্ছে আমরা পাইরোপ্টোসিস আর ন্যাক্টোপ্টোসিস এই দুইটা হচ্ছে আপনার ভালো করে পড়বেন, হ্যাঁ এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখেন 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ছিল কি, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন প্রিন্সিপালি এফেক্টেড, ঠিক আছে। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন প্রিন্সিপালি এফেক্ট করে যে, দেখেন এ নাম্বার অপশন ছিল স্টোমাক, বি হচ্ছে লিভার, সি হচ্ছে কিডনি, ডি ছিল কি পালমোনারি আর্টারিস, আর ই হচ্ছে আপনার সিস্টেমিক ভেন। তাহলে আমার দেখেন অ্যান্সার হচ্ছে কি, স্টোমাক তো অবশ্যই ট্রু হবে, সি হচ্ছে ট্রু, কিডনি। দেখেন এখানে পালমোনারি আর্টারি, এটা কেন ফলস হচ্ছে? এখানে ছিল সিস্টেমিক আর্টারি পালমোনারি ভেন, আর এখানে লিভার ছিল না, লাং ছিল। তাহলে দেখেন এটা সুন্দর করে একটু করে রাখবেন যে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন প্রিন্সিপালি এফেক্ট করে কাকে? ইন্টারস্টেশিয়াল টিস্যুকে, যেমন হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা, স্টোমাক, লাং, কিডনি, পালমোনারি ভেন এন্ড সিস্টেমিক আর্টারি, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলো পড়াবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি এ, সি, আর হচ্ছে আপনার এই দুটো হচ্ছে ট্রু। আর এখানে লিভার হবে বি, আর হচ্ছে ডি ফলস। এখানে হচ্ছে লাং হবে, পালমোনারি ভেন আর হচ্ছে সিস্টেমিক আর্টারি, ঠিক আছে। আচ্ছা তাহলে পরের কোশ্চেনে চলো। আচ্ছা 4 নম্বর কোশ্চেন ছিল কি, ডিজিজ কজড বাই মিসফোল্ডিং অফ প্রোটিন। কি কি ডিজিজ মিসফোল্ডিং অফ প্রোটিন করে? যেমন দেখেন এ হচ্ছে আমার কি অ্যালঝেইমার ডিজিজ, বি হচ্ছে আপনার ক্রুশফিল্ড জ্যাকব ডিজিজ, সি হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরমিয়া, আর ই হচ্ছে টায়াসাইকাস ডিজিজ। তাহলে দেখেন আমাদের সবগুলো হচ্ছে ট্রু, ট্রু অপশন, হ্যাঁ এটা একটু এখান থেকে পড়ে নিবেন যে দেখেন এই যেটা
ডিজিজ কজেস বাই মিসফোল্ডিং অফ প্রোটিন। কারা কারা করে দেখেন, সিস্টিক ফাইব্রোসিস সেটা 2, প্রিমিলিয়ার হাইপারকোলেস্টেরোনিয়া পেয়েছিলাম, ট্রায়াসাইকাস ডিজিজ, তারপর হচ্ছে আরপন অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি, তারপর হচ্ছে ক্রুটসফেল্ড জ্যাকব ডিজিজ আর এলজিমার ডিজিজ। তাহলে আমাদের এখানে দেখেন সবগুলো অপশন 2 না, সবগুলো হচ্ছে 2। 5 নম্বর কোশ্চেনটা কি ছিল? অ্যাপোপ্টোসিস সম্পর্কে। হ্যাঁ, আমাদের জন্য দেখেন অ্যাপোপ্টোসিস নেক্রোসিস অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো থেকে আমাদের এসবি এমসিকিউ আসতে পারে, আসে, আসতে পারে না, আসে। দেখেন অ্যাপোপ্টোসিসটা হচ্ছে কি, এ নাম্বার হচ্ছে কি, এটা ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল অকার্স। বি ছিল সামটাইম, এটা ইন্টিগ্রেন এবং অ্যাডাল্টহুড, ঠিক আছে। সি ছিল কি, মেইনলি অকার হোয়েন সেল রিমেইন টু সার্ভাইভ। ডি হচ্ছে পিগনোসিস, কেরিওফ্লেক্সিস, কেরিওলাইসিস অকার ইন নিউক্লিয়াস। আর ই হচ্ছে প্লাজমা মেমব্রেন ডিসরাপ্ট। তাহলে দেখেন আমাদের প্রথম দুটো হচ্ছে ট্রু, বাকি সবগুলো হচ্ছে ফলস। হ্যাঁ, আমাদের এ আর বি টা হচ্ছে ট্রু, বাকিগুলো হচ্ছে ফলস। পিগনোসিস, এখানে আমরা শুধু পিগনোসিস পাই। হ্যাঁ, পিগনোসিস, কেরিওহেক্সিস, কেরিওলাইসিস এগুলো হচ্ছে আমাদের ন্যাক্রোসিসের ফিচার, তাই না? প্লাজমা মেমব্রেন এখানে কি থাকে বলেন তো? ইনটেক থাকে। তাহলে এটা হচ্ছে ফলস। দেখেন এই যে ফিচার অফ নেক্রোসিস, প্লাজমা মেমব্রেন ইনটেক থাকবে, নিউক্লিয়াস গুলো ফ্রেগমেন্টেড থাকবে, পিগনোসিস অকার, অ্যাপোপ্টিক বডি আপনি পাবেন, ডাজ নট ইনিশিয়েট ইনফ্লামেশন, সেল সাইজ রিডিউস। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলেন তো? আমাদের এ বি সি, এ আর বিটা 2, বাকি তিনটা হচ্ছে ফলস। ওগুলো হচ্ছে আমাদের নেক্রোসিস। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর কোশ্চেনটা আসেন। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের কি আছে, অ্যাট্রোফি। দেখেন অ্যাট্রোফির এ নাম্বার, এটা হচ্ছে কি ছিল, ইজ এ রিভার্সিবল প্যাথোলজিক্যাল প্রসেস। বি হচ্ছে ইনক্রিজ ইন সেলুলার সাইজ, এরপর সি ছিল হচ্ছে ডিক্রিজ ইন সেলুলার সাইজ, আর ডি হচ্ছে অকার ইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড কেসেস, আর ই হচ্ছে রিভার্ট ইন প্রিভিয়াস কন্ডিশন। তাহলে দেখেন অ্যাট্রোফি হচ্ছে প্রথম দুটো হচ্ছে ফলস, এটা হচ্ছে রিভার্সিবল প্যাথোলজিক্যাল প্রসেস, তাই না? এটা হচ্ছে ফলস, এটা প্যাথোলজিক্যাল না, ঠিক আছে। আচ্ছা, এটা ফিজিওলজিক্যাল। ইনক্রিজ ইন সেলুলার সাইজ, অ্যাট্রোফি কি সেলুলার সাইজ হয় না, ডিক্রিজ ইন সেলুলার সাইজ, তাহলে এটা হচ্ছে ট্রু। বি নাম্বারটা হচ্ছে ফলস, ইনক্রিজ হবে না, এটা ডিক্রিজ হবে। আচ্ছা, তাহলে ডিক্রিজ ইন সেলুলার সাইজ এটা তো ট্রু পাইছেন, অকার ইন চাইল্ডহুড অ্যাডাল্টহুড কেসেস, এটাও তো ট্রু, তাই না? আচ্ছা, রিভার্ট ইন প্রিভিয়াস কন্ডিশন, হ্যাঁ যেতে পারে। তাহলে দেখেন অ্যাট্রোফি মিনস হচ্ছে ডিক্রিজ ইন সাইজ অফ সেল এন্ড অলসো ডিক্রিজ ইন নাম্বার অফ সেল। তাইলে আমাদের সেলের সাইজটা হচ্ছে বাড়ে না, কমে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি দেখেন, অ্যান্সার হচ্ছে আমাদের সি ডি ই হচ্ছে আমাদের ট্রু। আচ্ছা, তাহলে এখন 7 নাম্বার কোশ্চেনে দেখেন, যেটা হচ্ছে সেলুলার অ্যাডাপটিভ রেসপন্স কনসিস্ট অফ। এই নাম্বার অপশনটা ছিল কি, ইনক্রিজ ইন সেল সাইজ, বি হচ্ছে ডিক্রিজ ইন সেল সাইজ, এরপর হচ্ছে এ সি হচ্ছে ছিল কি অ্যান ইনক্রিজ ইন ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য সেল, ডি হচ্ছে ডিক্রিজ ইন মেটাবলিক অ্যাক্টিভিটি অফ দ্য সেল, আর ই হচ্ছে চেঞ্জ ইন দ্য ফিনোটাইপ অফ দ্য সেল। তাহলে আপনাকে এখানে কি বলছেন, বলছেন কোশ্চেনটা পড়ে কি বলছেন, যে সেলুলার অ্যাডাপটিভ রেসপন্স কনসিস্ট অফ, মানে এখানে আপনার কাছে আমরা পড়েছি না সেলুলার অ্যাডাপটিভ রেসপন্স কি কি আছে, আপনার হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, দেন হচ্ছে আপনার এট্রোপি, মেটাপ্লাসিয়া, ওগুলোরে জাস্ট হচ্ছে ডেফিনিশন দিয়ে আপনার কাছে দিয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার গুলো দেখেন সবগুলোই টু, যে দেখেন ইনক্রিজ ইন সেল সাইজ, সেলের সাইজ যখন বাড়বে হাইপারট্রফি, নাম্বার বাড়লে হাইপারপ্লাসিয়া, ডিক্রিজ ইন সেল সাইজ অ্যাট্রোপি, ট্রু। ইনক্রিজ ইন ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য সেল, হ্যাঁ এটা আমরা পাবো, ঠিক আছে। ডিক্রিজ ইন মেটাবলিক অ্যাক্টিভিটি অফ দ্য সেল, এটা হচ্ছে অ্যাট্রোপির ক্ষেত্রে পাবো। ই হচ্ছে চেঞ্জ অফ ফিনোটাইপিক্যাল অফ দ্য সেল, দেখেন এটা মেটাপ্লাসিয়া। এই যে চারটা অ্যাডাপটিভ রেসপন্স, এটা ইনক্রিজ ইন সেল সাইজ এন্ড ফাংশনাল অ্যাক্টিভিটি হচ্ছে হাইপারট্রফিতে আমরা পাই। ইনক্রিজ সেল নাম্বার তো জানেন হাইপারপ্লাসিয়া, ডিক্রিজ সেল সাইজ এন্ড মেটাবলিক অ্যাক্টিভিটি সেটা হচ্ছে অ্যাট্রোপি, আর এই চেঞ্জ ইন ফিনোটাইপ অফ দ্য সেল সেটা আমরা কি, মেটাপ্লাসিয়া। তাহলে আমাদের এখানে অ্যান্সার সবগুলো হচ্ছে ট্রু। 8 নম্বর কোশ্চেন দেখেন, যে সেলুলার রেসপন্স টুয়ার্ডস এ স্ট্রেস অর নসিয়াস স্টিমুলেশন আর অফ সাম টাইপ, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং আর সেলুলার অ্যাডাপ্টেশন। এখানে আপনার কাছে চাইছে কি সেলুলার অ্যাডাপ্টেশন কি কি আছে। দেখেন সেলুলার এজিং, হাইপারপ্লাসিয়া, সেল অ্যাট্রোফি, মেটাপ্লাসিয়া, অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যান্সার হচ্ছে কি বলেন তো, হাইপারপ্লাসিয়া পড়েছেন না সেলুলার রেসপন্সের মধ্যে, অ্যাডাপ্টেশনে যে হাইপারপ্লাসিয়া সেলগুলো অ্যাট্রোফি হবে সেটাও টু, মেটাপ্লাসিয়া পড়েছেন সেটাও টু, হ্যাঁ। অ্যাপোপ্টোসিস আর সেলুলার এজিং এটা হবে না। দেখেন এটা হচ্ছে একটা আমাদের সেল ইনজুরি, এই যে দেখেন সেলুলার রেসপন্স টুয়ার্ড ইনজুরি, সেলুলার অ্যাডাপ্টেশন, চারটা জিনিস আছে তাই না, হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি,
অ্যাট্রোপি, মেটাপ্লাসিয়া। আর সেল ইনজুরি হচ্ছে দুইটা ভাগে হয়, একটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি আর হচ্ছে ইরিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরি আপনারা জানেন যে সয়েলিং হবে, ফ্যাটি চেঞ্জ হবে। আর ইরিভার্সিবল সেল ইনজুরি গুলোতে হবে কি সেল ডেথ হবে, নেক্রোসিস হবে এবং অ্যাপোপ্টোসিস হবে। তাহলে দেখো ওই আমাদের সেলুলার এজিং তো আমরা সেলুলার অ্যাডাপ্টেশন পাইনি, অ্যাপোপ্টোসিসটা হচ্ছে আমাদের কি আমাদের ইরিভার্সিবল সেল ইনজুরি। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন 9 নম্বর কোশ্চেন হচ্ছে ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি occur to contributed tissue damage during MI following therapies to the restored blood flow. What are the mechanism of reperfusion injury? দেখেন রিপারফিউশন ইনজুরি নিয়ে আমাদের মাত্র 3-4টা কথা বললেই আপনি রিপারফিউশন ইনজুরি শেষ হয়ে যাবে। তাহলে আমি বলে দিচ্ছি আপনাদের, ফার্স্টে দেখেন আগে কোশ্চেনটা দেখি কি ছিল, যে এই নাম্বারটা ছিল যে প্রোডাকশন অফ ফ্রি রেডিকেল, বি ছিল কি এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম ওভারলোড, ডি হচ্ছে কি ছিল ডিপোজিশন অফ ইমিউনোগ্লোবুলিন এম টু ইসকেমিক টিস্যু, ডি হচ্ছে ইনফ্লামেশন, আর ই হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। তাহলে আমাদের দেখেন এখানে একটাই হচ্ছে আমাদের ফলস আর বাকি সবগুলো হচ্ছে ট্রু। তাহলে দেখেন মেকানিজম অফ রিপারফিউশন ইনজুরি আপনি কি পাবেন, ওখানে যে ফ্রি রেডিকেল গুলো ফর্মেশন হবে। এখানে বলছে কি এক্সট্রা সেলুলার বলছে, দেখেন এই যে এক্সট্রা সেলুলার আমাদের হচ্ছে ক্যালসিয়াম বলছে, আমরা কি এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম পাই না, ইন্টার সেলুলার ক্যালসিয়াম আমরা ওভারলোড পাই। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এক্সট্রা সেলুলার দিয়ে আমাদের গ্লোবুলিন এমটা হ্যাঁ আমরা ডিপোজিশন পাবো, এটা হচ্ছে ট্রু। ইনফ্লামেশন পাবেন, অক্সিডেটিভ স্ট্রেস। তাহলে এখান থেকে আমাদের 4টা কথা, যে ফ্রি রেডিক্যাল ফর্মেশন হবে, দেন হচ্ছে আপনি কি পাবেন ইন্টারসেলুলার ক্যালসিয়াম ওভারলোড পাবেন, ইমিউনোগ্লোবুলিন এমটা ডিপোজিশন পাবেন ইসকেমিক টিস্যুতে, আর ইনফ্লামেশন তো থাকবে, হ্যাঁ ফ্রি রেডিক্যাল প্রোডাকশন হবে আর অক্সিডেটিভ স্ট্রেস। তাহলে দেখেন এই যে সেভারাল মেকানিজম হ্যাজ বিন প্রপোজড, এই যে অক্সিডেটিভ স্ট্রেস, প্রোডাকশন অফ ফ্রি রেডিকেল, ইন্টারসেলুলার ক্যালসিয়াম ওভারলোড, ইনফ্লামেশন, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট সিস্টেম যেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এমটা ডিপোজিশন হবে ইসকেমিক টিস্যুতে। তাহলে হচ্ছে এই 4টা কথা আপনার মনে রাখবেন, এই রিপারফিউশন ইনজুরি থেকে এই 4টা লাইনে পড়বেন, হ্যাঁ আর বেশি পড়বেন না। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে শুধু বি নাম্বারটা ফলস, বাকি সবগুলো true। এখন আসেন 10 নাম্বার, দা ডিফারেন্সিয়েটিং ফিচার অ্যামং নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, তাহলে দেখেন এই নাম্বারটা কি ছিল, নেক্রোসিস সেল কি হয়, সেলের সয়েল হয়। বি ছিল নেক্রোসিস ইনটেক প্লাজমা মেমব্রেন, নেক্রোসিস ইনটেক সেলুলার কন্টেন্ট, অ্যাপোপ্টোসিস ফ্রিকুয়েন্ট ইনফ্লামেশন, আর অ্যাপোপ্টোসিস হচ্ছে কি ছিল, অ্যাপোপ্টোসিস ওপেন ফিজিওলজিক্যাল। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এ আর হচ্ছে ডি। নেক্রোসিস মানে হচ্ছে কি সেলের সয়েল হবে, ঠিক আছে সয়েল আপ হবে, সয়েলিং হবে। নেক্রোসিস ইনটেক প্লাজমা মেমব্রেন না, ইনটেক প্লাজমা মেমব্রেন আমরা নেক্রোসিসে পাবো না, আমরা অ্যাপোপ্টোসিসে পাবো। দেখেন নেক্রোসিস এর ইনটেক সেলুলার কন্টেন্ট না, এটা ফলস। অ্যাপোপ্টোসিস হচ্ছে ফ্রিকোয়েন্ট ইনফ্লামেশন, আমরা করেছি না, অ্যাপোপ্টোসিস হচ্ছে ডাজ নট ইনিশিয়েট এনি ইনফ্লামেশন, সে কোনো ইনফ্লামেশন করে না। দেন অ্যাপোপ্টোসিস ওপেন ফিজিওলজিক্যাল, হ্যাঁ ফিজিওলজিক্যালও হতে পারে। এই যে আমাদের বইতে আছে না নেক্রোসিস অ্যাপোপ্টোসিস এর পার্থক্যটা ভালো করে পড়বেন, এখান থেকে এমসিকিউ আসে। দেখেন যে নেক্রোসিস হচ্ছে সেলের সাইজ যে এনলার্জ হবে, সয়েলিং হবে, নিউক্লিয়াস পিকনোসিস, কেরিওহেক্সিস, কেরিওলাইসিস, প্লাজমা মেমব্রেন কিরকম পাবেন, দেখেন ডিসরাপ্টেড পাইছেন না, এই যে সেলুলার কন্টেন্ট হচ্ছে এনজাইমেটিক ডাইজেশন, ঠিক আছে মে লিক আউট অফ সেল। তারপর হচ্ছে অ্যাডজেসেন্ট ইনফ্লামেশন, যে ফ্রিকোয়েন্ট, যে অ্যাপোপ্টোসিস ইনফ্লামেশন হবে না, ঠিক আছে। দেন হচ্ছে ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল রোল, এটা হচ্ছে নেক্রোসিস ইউজুয়ালি ইউজুয়ালি প্যাথোলজিক্যাল, হ্যাঁ এটা হচ্ছে অপেন ফিজিওলজিক্যাল হতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের পার্থক্য পড়বে। তাহলে এখানে আমাদের এ আর ই নাম্বারটা হচ্ছে ট্রু, বাকি সবগুলো হচ্ছে ফলস। আচ্ছা, তাহলে দেখেন আমাদের 11 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর মিচ ম্যাচ ফর নেক্রোসিস অফ ডিফারেন্ট কাইন্ড। আচ্ছা, আমাদেরকে এখানে বাই করতে বলছে যে কোন স্টেটমেন্টটা মিচ ম্যাচ মানে মিলছে না, হ্যাঁ নেক্রোসিস এর ক্ষেত্রে আপনাকে এখানে সেটাই বের করতে হবে, মিস ম্যাচ কোনটা, যেটা মিস ম্যাচ বের করবেন সেটা ট্রু দিবেন, এটা আর কি। এই কোশ্চেনটা অনেকে ভুল করে ভালো করে কোশ্চেনটা না বোঝার কারণে, ঠিক আছে। বলেছে আপনাকে কি মিস ম্যাচ ফর নেক্রোসিস অফ ডিফারেন্ট কাইন্ড। তাহলে দেখেন ফ্যাট নেক্রোসিস অকারিং এডিপোজ টিস্যু, বি নাম্বার হচ্ছে লিকুইফ্যাক্টিভ চিজি হোয়াইট গ্রস অ্যাপিয়ারেন্স, কেজিএস নেক্রোসিস ইন নোকার্ডিয়া ইনফেকশন, কোয়াগুলেটিভ হচ্ছে চকি হোয়াইট অ্যাপিয়ারেন্স, আর গ্যাংগ্রেনাস হচ্ছে বার্জার ডিজিজ, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আপনাকে মিস ম্যাচ গুলো বের করতে হবে, কোনটা মিস ম্যাচ সেটাকে আপনাকে ট্রু দাগাতে হবে। এই যে লিকুইফ্যাক্টিভ যেটা বলছে চিজি হোয়াইট গ্রস অ্যাপিয়ারেন্স, সেটা হচ্ছে আমাদের ফলস, তাহলে এখানে মিস ম্যাচ তো সেটা ট্রু হবে, হ্যাঁ এটা
পাইছেন একটা মিসম্যাচ। কেজিএস নেক্রোসিস, সেটা তো নোকার্ডিয়াল ইনফেকশন আপনার পানে। কোয়াগুলেটিভ বলছে কি চকি হোয়াইট, এটা একটা মিসম্যাচ, তাই না? তাহলে এই দুটো হচ্ছে ট্রু। আর গ্যাংগ্রিনাস তো আপনি জানেন, বার্জার ডিজিজ আপনি গ্যাংগ্রিনাস নেক্রোসিস পাবেন। ফ্যাট তো হচ্ছে অকারিং এডিপোস টিস্যু, সেটাও হচ্ছে আমাদের ট্রু। তাহলে আমাদের এখানে ফলস হচ্ছে যে লিকুইফেক্টিভ যেটা, সেটা হচ্ছে চিজি হোয়াইট গ্লস এপিয়ারেন্স। তাহলে এখানে যেহেতু এটা মিসম্যাচ পাইছেন, তাহলে এটা হচ্ছে ট্রু। আর ডি নাম্বারটা হচ্ছে কোয়াগুলেটিভ চকি হোয়াইট, এটা হচ্ছে ফলস। দেখেন ফ্যাট নেক্রোসিস, এই যে আমরা এডিপোস টিস্যুতে পাইছি ওখানে ছিল না, ওটা হচ্ছে আমাদের জন্য ট্রু ছিল, বাট ইটস আমাদের দাগানোর জন্য হচ্ছে ফলস। ঠিক আছে। লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে সাপারেটিভ ইনফ্লামেশন, আর কেজিএস নেক্রোসিস হচ্ছে চিজি হোয়াইট গ্রস এপিয়ারেন্স ইন নোকার্ডিয়া ইনফেকশন। এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস পাবেন আপনি চকি হোয়াইট। আর গ্যাংগ্রিনাস হচ্ছে বার্জার ডিজিজ। ঠিক আছে। তাহলে হচ্ছে দেখেন কোয়াগুলেটিভে চকি হোয়াইট, আমরা চকি হোয়াইট পাইছি কি দেখেন এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসে। আর কেজিএস এ পাইছি আপনি চিজি হোয়াইট, এই যে লিকুইফেক্টিভ বলছে না, সেটা আমরা কেজিএস এ পাইছি কি চিজি হোয়াইট। তাহলে এই দুটো হচ্ছে আপনাদের মিসম্যাচ, তাহলে এই দুটো হচ্ছে আমাদের ট্রু। তাহলে হচ্ছে বি আর হচ্ছে ডি নাম্বারটা ট্রু, বাকি সবগুলো হচ্ছে ফলস, কারণ সেগুলো মিসম্যাচ করছে, সেগুলো হচ্ছে আমাদের জন্য রাইট। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 12 নম্বর কোশ্চেন দেখেন, ইন পেশেন্ট উইথ স্ট্রোক bed sore are quite common. However, bed sore is a kind of gangrenous necrosis. Which of the following support the character of bed sore gangrene? আচ্ছা, এই যে bed sore gangrene, সেটা আপনার কি ট্রাই গ্যাংগ্রিন নাকি ময়েস্ট গ্যাংগ্রিন? আগে আপনাকে সেটা বের করতে হবে। দেন হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন যদি হয়, সেটা হচ্ছে ফিচার। দেখেন এই নাম্বার হচ্ছে কি ডিউ টু বোথ আর্টেরিয়াল এন্ড ভেনাস অবস্ট্রাকশন। বি ছিল কি নট অফেন্সিভ অর্ডার। সি হচ্ছে ইউজুয়ালি অকার ইন এক্সট্রিমিটি। ডি হচ্ছে মোস্ট কমন সাইট ইন্টেস্টাইন, ক্যান অলসো অকার ইন ভালভা এন্ড স্পুটাম। তাহলে দেখেন আমাদের প্রথমটা হচ্ছে ট্রু, তাই না? কারণ এটা হচ্ছে দুইটাতেই হয়। যেখানে আছে আপনি এটা একটু দেখেন, এই দেখেন বেড সোর ইজ এ ময়েস্ট গ্যাংগ্রিন, তাই না? তাহলে এখন আমাদের ময়েস্ট গ্যাংগ্রিনের ফিচার গুলো আপনাকে জানতে হবে, যে ময়েস্ট গ্যাংগ্রিন কিভাবে হয়। অকার হয় বোথ আর্টারি এন্ড ভেনাস অবস্ট্রাকশন দিয়ে। অর্ডার হচ্ছে ভেরি অফেন্সিভ, ইউজুয়ালি ইন্টারনাল অর্গানে হয়, মোস্টলি কমন ইন্টেস্টাইনে হয়, ক্যান অকার ইন ভালভা স্পুটা অ্যাবডোমিনাল ওয়াল থাই ইটসেট্রা। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই নাম্বার কি বলছে, ডিউ টু বোথ আর্টারি এন্ড ভেনাস অবস্ট্রাকশন, সেটা হচ্ছে ট্রু। নট অফেন্সিভ অর্ডার, অফেন্সিভ গন্ধ তো থাকে পড়লাম, তাহলে এটা হচ্ছে ফলস। ইউজুয়ালি অকার ইন এক্সট্রিমিটি, এটা হচ্ছে ফলস। ইন্টেস্টাইনে হয়, মোস্ট কমন সাইট হচ্ছে ইন্টেস্টাইন, ট্রু। ক্যান অলসো অকার ইন ভালভা এবং স্পুটাম, সেটা হচ্ছে ট্রু। তাহলে ময়েস্ট গ্যাংগ্রিন, ড্রাই গ্যাংগ্রিন এক্সাম্পল প্লাস হচ্ছে ফিচার, হ্যাঁ আপনারা পড়ে নিবেন। ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন আসে, অ্যাপোপ্টোসিস ইজ এ প্রোগ্রাম সেল ডেথ that can be both physiological or pathological. Example of physiological apoptosis. তাহলে অ্যাপোপ্টোসিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, বললাম না যে অ্যাপোপ্টোসিস এর হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস, প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস এর প্যাথোলজিক্যাল আপনার এক্সাম্পল গুলো জানতে হবে, দেন হচ্ছে অ্যাপোপ্টোসিস এর ফিচার জানতে হবে। ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমাদেরকে চাইছে যে ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস এর এক্সাম্পল চেয়েছে, তাই না? এই হচ্ছে ভাইরাল হেপাটাইটিস ইনভলিউশন, সি হচ্ছে রিগ্রেশন অফ ল্যাকটেটিং বেস্ট, ডি হচ্ছে লস অফ লিম্ফোসাইট ইন থাইমাস আফটার গ্লুকোকর্টিকয়েড। ঠিক আছে। দেন হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, আর হচ্ছে ই হচ্ছে সাইটোটক্সিক টি সেল ইনডিউস সেল ডেথ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ইনভলিউশন, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস এর উদাহরণ। এরপর রিগ্রেশন অফ ল্যাকটেটিং বেস্ট, সেটাও হচ্ছে ট্রু। আর সাইটোটক্সিক টি সেল ইনডিউসার সেল ডেথ, সেটাও হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস এর জন্য ট্রু। আর দেখেন এই যে ফিজিওলজিক্যাল কন্ডিশন অফ অ্যাপোপ্টোসিস, ইমপ্ল্যান্টেশন হবে, ডেভেলপমেন্ট, ইনভলিউশন, দেন হচ্ছে অর্গানোজেনেসিস, মেটামরফোসিস। ঠিক আছে। ওয়ানসেট অফ মেনস্ট্রুয়েশন, মেনোপজ, রিগ্রেশন অফ ল্যাকটেটিং বেস, সাইটোটক্সিক টি সেল ইনডিউসার সেল ডেথ। তাহলে আমরা প্যাথোলজিক্যাল টক করে নিবেন। ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, সি আর হচ্ছে ই ট্রু। আচ্ছা, 14 নম্বর আছেন, অ্যাপোপ্টোসিস কনসিস্ট অফ বোথ এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন ইন্ট্রিনসিক পাথওয়ে দেয়ার ইজ এ, দেখেন অ্যাপোপ্টোসিসের এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক পাথওয়ে, দেখেন যেটা সুন্দর ছবি আছে দেখাচ্ছি, এই সুন্দর ছবি থেকে আপনি একটু করে নিবেন। দেখেন ইন্ট্রিনসিক পাথওয়েতে কি কি, দেখেন সেল ইনজুরি হবে, গ্রোথ ফ্যাক্টর গুলো উইথড্রল হবে, ডিএনএ ড্যামেজ হবে, কিভাবে বাই রেডিয়েশন, টক্সিন, ফ্রি রেডিকেল, আর প্রোটিন মিসফোল্ডিং হবে। আর এখানে দেখেন এই যে এক্সটেন্সিভ পাথওয়েতে দুইটা জিনিস, রিসেপ্টর লিগ্যান্ড ইন্টারঅ্যাকশন, ফ্যাস আর টিএনএ রিসেপ্টর।
তাহলে এটা সুন্দর করে ছবিটা দেখলে আর ভুলবেন না। তাহলে একটা সেট মনে রাখবেন। দেখেন আমাদেরকে এখানে চাইছে যে ইন্ট্রিনসিক পাথওয়ে দেয়ার ইজ এ, দেখেন এক্সেসিভ গ্রোথ ফ্যাক্টর না, আমরা কি পড়ছি দেখেন এই যে আমরা পড়লাম না যে গ্রোথ ফ্যাক্টর কি হবে, উইথড্রল হবে, সো এক্সেসিভ না, তাহলে এটা হচ্ছে ফলস। প্রোটিন মিসফোল্ডিং পাইছেন, ডিএনএ ড্যামেজ হ্যাঁ টু লস অফ p53 না, এটা হচ্ছে ফলস, এটা আমরা এখানে পাইনি। দেন হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অফ সাইটোক্রোম সি, এটা হচ্ছে ফলস। তাহলে আমাদের অ্যান্সার তাহলে হচ্ছে কি, দেখেন অ্যান্সার হচ্ছে আমাদের বি সিটা টু, বাকি তিনটা হচ্ছে ফলস। এই যে এই চারটা সুন্দর করে পড়ে নিবেন, এই দুইটা পাস, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা ভুল হবে না। আচ্ছা, এখন আসলে 15 নম্বর কোশ্চেন। ন্যাক্রোপ্টোসিস রিজেম্বল ন্যাক্রোসিস মরফোলজিক্যালি অ্যান্ড অ্যাপোপ্টোসিস মেকানিক্যালি, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং আর টু রিগার্ডিং ন্যাক্রোপ্টোসিস। আমি বললাম না যে ন্যাক্রোপ্টোসিস আর হচ্ছে পাইরোপ্টোসিসটা ইম্পর্টেন্ট আছে আমাদের এমসিকিউর জন্য। দেখেন এখানে কি বলছে, এই নাম্বারটা হচ্ছে ক্যাসপেস ইন্ডিপেন্ডেন্ট ইন পার্কিনসন ডিজিজ, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, আলসারেটিভ কোলাইটিস, সেল ডেথ ইন স্টেটোহেপাটাইটিস। তাহলে দেখেন ক্যাসপেস, দেখেন ক্যাসপেস ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা পড়লাম একটু আগে, তাই না, এটা টু। পার্কিনসন ডিজিজ সেটাও টু। এখানে হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস না। ন্যাক্রোপ্টোসিস আপনি দেখবেন যে একিউট প্যানক্রিয়াটাইটিস এর কথা বলছেন, নট ক্রনিক, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফলস। আলসারেটিভ কোলাইটিস সেটাও ফলস, ঠিক আছে। আচ্ছা, এবার সেল ডেথ ইন স্টেটোহেপাটাইটিস এটা হচ্ছে ট্রু। দেখুন এখানে আমরা কি পাই, এখানে আমরা এই যে এক্সাম্পল গুলো দেখেন, যে হোস্ট ডিফেন্স এগেইনস্ট একটা ভাইরাস, সাইটোমেগালো, পার্কিনসন ডিজিজ, একিউট প্যানক্রিয়াটাইটিস, কোনস ডিজিজ, এমআই, সেল ডেথ ইন স্টেটোহেপাটাইটিস, ইসকেমিক রিপারফিউশন ইনজুরি। তাহলে দেখেন এখানে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস না, আমরা আলসারেটিভ কোলাইটিস তো মানে হচ্ছে দুইটা জিনিস বুঝা, তাই না, এখানে আমরা কি পাবো বলেন তো, কোনস ডিজিজ পাবো। আর এখানে বলছে কি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস না, এটা ক্রনিক হবে না, এটা হবে একিউট প্যানক্রিয়াটাইটিস। তাহলে আমাদের এ বি আর হচ্ছে ই নাম্বারটা ট্রু, বাকি সবগুলো হচ্ছে ফলস। তাহলে এটা এক্সাম্পল একটু সুন্দর করে দেখে রাখবেন আর ফিচার গুলো একটু পড়বেন। আচ্ছা, প্যাথোজেনেসিস অফ ফ্যাটি চেইনস ইন লিভার। লিভারে দেখেন ফ্যাটি চেইনস ইন লিভারে আমরা কি কি কারণে কজ পড়েছি, এখন প্যাথোজেনেসিসটা একটু হালকা করে জানবেন, যে দেখেন কি আছে। এই নাম্বার কোশ্চেনটা ছিল কি, deficiency of free fatty acid, loss of esterification of triglyceride, ঠিক আছে, দেন হচ্ছে increase conversion to cholesterol, then deficiency of apoprotein, হচ্ছে decrease phospholipid incorporation। আচ্ছা, আমরা একটু ইয়েগুলো দেখে আসি। দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে কি, দেখেন ডি আর হচ্ছে ইটা হচ্ছে টু, বাকি সবগুলো হচ্ছে ফলস। কেন ফলস, দেখেন মেকানিজমটা একটু দেখে আসেন যে কি কি কারণে প্যাথোজেনেসিসটা হয়। ফ্যাটি লিভার চেঞ্জ, দেখেন এক্সেসিভ এন্ট্রি অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ এটা থাকবে। দেন এক্সেসিভ স্টারিফিকেশন অফ ট্রাইগ্লিসারাইড, ডিক্রিজ ফসফোলিপিড ইনকর্পোরেশন, ডিক্রিজ কনভার্সন টু কোলেস্টেরল, ডেফিসিয়েন্সি অফ অ্যাপোপ্রোটিন, কাপলিং হবে এন্ড অ্যাসপিরেশন ডিফেক্ট। তাহলে দেখেন এক্সেস কথা নিয়ে হচ্ছে দুইটা এক্সেস, ইয়ে করে পড়বেন যে মার্ক করে, যে এক্সেস এন্ট্রিস অফ ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে এক্সেস স্টেরিফিকেশন অফ ট্রাইগ্লিসারাইড। আর দেখেন সবগুলো ডিক্রিজ হইতেছে না, দেখেন ডিক্রিজ ফসফোলিপিড, ডিক্রিজ কনভার্সন টু কোলেস্টেরল, ডেফিসিয়েন্সি থাকবে অ্যাপোপ্রোটিন। তাহলে এখানে ডেফিসিয়েন্সি বলে, এখানে আমাদের বলছে এক্সেস থাকবে, লস হবে, এখানে আমরা পড়ছি কি এক্সেস অফ স্টারিফিকেশন অফ ট্রাইগ্লিসারাইড। এখানে কি ছিল, এখানে ইনক্রিজ বলছে না, আমরা পরেরগুলো পড়লাম দুইটা শুধু ইনক্রিজ এক্সেস থাকবে, আর এটা হবে ডিক্রিজ, ডিক্রিজ কনভার্সন টু কোলেস্টেরল, আর ডেফিসিয়েন্সি অফ প্রোটিন তো পেয়েছেন, এই যে ডিক্রিজ ফসফোলিপিড এটা হচ্ছে ট্রু। তাহলে হচ্ছে আমাদের ডি আর এটা ট্রু, বাকি হচ্ছে ফলস। আচ্ছা, 17 নাম্বারটা কি ছিল, জেনারেশন অফ ফ্রি রেডিকেল মে অকার। দেখেন এই নাম্বারটা কি ছিল, ফ্রি রেডিকেল আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই না, জেনারেশন অফ ফ্রি রেডিকেল, দেন হচ্ছে ফ্রি রেডিকেল স্কেভেঞ্জার সিস্টেম, ফ্রি রেডিকেল আর হচ্ছে আপনার মেকানিজম, ঠিক আছে, ব্রড লাইনে যে মেকানিজম গুলো আছে একটু পড়ে নেবেন। দেখেন জেনারেশন অফ ফ্রি রেডিকেল অকার, এ হচ্ছে বাই অ্যাক্টিভেটেড লিউকোসাইট ডিউরিং ইনফ্লামেশন, বি ছিল হচ্ছে কি বাই অ্যান ইম্পর্টেন্ট কেমিক্যাল মিডিয়েটর, সি হচ্ছে রিলিজ অফ রেডিয়েন্ট এনার্জি, ডি হচ্ছে এনজাইমেটিক মেটাবলিজম অফ এন্ডোজেনাস ড্রাগ, ই হচ্ছে ট্রানজিশন মেটালস, কপার, আর হচ্ছে আপনার আয়রন ফেরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে এ বি আর হচ্ছে ই। আর
তাহলে হচ্ছে আমাদের সি রিলিজ অফ রেডিয়েন্ট এনার্জি, না এটা হচ্ছে ফলস। এনজাইমেটিক মেটাবলিক অফ এন্ডোজেনাস, না এক্সোজেনাস ড্রাগ, তাই না? তাহলে এটাও হচ্ছে ফলস। আর বাকি সবগুলো আমাদের ফ্রি রেডিক্যাল জেনারেশনে কাজ করে। দেখেন কজেস অফ জেনারেশন অফ ফ্রি রেডিক্যাল, রিডাকশন, অক্সিডেটিভ রিঅ্যাকশন, অ্যাবজর্পশন অফ রেডিয়েন্ট এনার্জি হবে, ঠিক আছে। ইউভি লাইট, এক্স-রে, র্যাপিড বার্স্ট হবে, রিঅ্যাক্টিভ অক্সিজেনিক স্পেসিস ডিউরিং ইনফ্লামেশন, এনজাইমেটিক মেটাবলিজম of exogenous chemical or drug, transition metal charges, iron, copper. তাহলে হচ্ছে আমাদের এ বি আর হচ্ছে ইটা টু, বাকি সবগুলো হচ্ছে ফলস। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন আসেন যে হুইচ অফ দ্য ফলোইং আর ইনভলভ ইন ইনঅ্যাক্টিভেশন অফ দ্য ফ্রি রেডিকেল। ওই যে ফ্রি রেডিকেল নিয়ে বললাম যে কারা কারা স্ক্যাভেঞ্জার বা ইনঅ্যাক্টিভেশনে কারা দায়ী, হেল্প করে। দেখেন NADPH অক্সিডেজ, সুপার অক্সিড ডিসমিউটেজ, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, ক্যাটালেজ, ভিটামিন ডি। তাহলে আপনি তো জানেন তাই না, সুপার অক্সিড ডিসমিউটেজ, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ আর হচ্ছে ক্যাটালেজ, এগুলো হচ্ছে আমাদের ফ্রি রেডিকেল ইনঅ্যাক্টিভেশনের জন্য হেল্প করে, ঠিক আছে। আর যে ভিটামিন সি, না অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি হবে, এটা বি হবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফলস। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি সি ডি টু, বাকি দুটো হচ্ছে ফলস। দেখেন যে আছে ফ্রি রেডিকেল সম্পর্কে। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন হচ্ছে কি হাইপারট্রফি ক্যান বি বেস্ট ডিসক্রাইব এস। দেখেন এ নাম্বার অপশন ছিল কি ফরমেশন অফ নিউ সেল, বি হচ্ছে কি ছিল আপনার বিটা এমএসসি এন্ড হচ্ছে টিউমার গ্রোথ ফ্যাক্টর বিটা জিন আর অ্যাক্টিভেটেড অকার বোথ ইন পার্মানেন্ট এন্ড লেভেল সেল, ইট ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল, বি হচ্ছে মাইটোসিস অকার। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি দেখেন এই নাম্বারটা ফরমেশন অফ নিউ সেল, হাইপারট্রফি তো আমাদের সেলের কথা না, আমাদের সেলের সাইজ নিয়ে কথা, তাই না? তো এটা হচ্ছে ফলস। দেন হচ্ছে অকার, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের এমএসসি এন্ড হচ্ছে টিউমার গ্রোথ ফ্যাক্টর বিটা জিনটা অ্যাক্টিভেটেড হয়, সেটা হচ্ছে ট্রু। আচ্ছা, দেন হচ্ছে এটা বোথ পার্মানেন্ট এন্ড লেভেল সেল হতে পারে, হ্যাঁ এটা হচ্ছে ট্রু। ইট ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল, না এটা হচ্ছে ফলস, ঠিক আছে। মাইটোসিস অকার, এটাও হচ্ছে ফলস। এগুলো অনেক সুন্দর করে ভাইয়া পড়াইছে না, হাইপারপ্লাসিয়া, হাইপারট্রপি, এট্রপি আপনাদেরকে সুন্দর করে ভাইয়া সোহাগ ভাইয়া পড়ায়, তাই না ক্লাসে, ভাইয়া অনেক সুন্দর করে ক্লিয়ার করে দেয়। তাহলে হচ্ছে ওই চার্ট করে সুন্দর করে পড়বেন, হ্যাঁ দুটো তিনটার পার্থক্য সুন্দর করে লিখে পড়বেন। দেখেন হাইপারট্রপিতে কি হয়, দ্যার ইজ নো ফরমেশন অফ নিউ সেল, নাম্বার অফ জিন অ্যাক্টিভেশন হবে, এটা তো আমরা পাইছি, পার্মানেন্ট হতে পারে, লেভেল সেল, স্টেবল সেল হবে, হ্যাঁ। দেন হচ্ছে বোথ ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল। আর অকার হবে আফটার G2 ফেজ, নো মাইটোসিস। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার দেখছেন এখানে বলছে মাইটোসিস অকার, না এখানে কোনো মাইটোসিস হয় না, G2 ফেজ এর পরে হয়। আর এটা হচ্ছে কি অলওয়েজ ফিজিওলজিক্যাল, এই কথাটা অলওয়েজ দিয়ে বলে দিয়েছে, এটা ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন 20 নম্বর কোশ্চেন আসে যে স্টারভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এট্রোপি উইথ অকার ইন দ্য ফলোইং অর্গান। স্টারভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট্রোপি হুইচ অকার ইন দ্য ফলোইং অর্গান। দেখেন এর নাম হচ্ছে সিএনএস, হার্ট, জিআই ট্র্যাক্ট, লিভার, বোন। তাহলে আপনার স্টারভেশন অ্যাট্রোপি কোথায় হয়, দেখেন কোথায়, দেখেন এই যে সিএনএস এটা হচ্ছে ফলস, বোনস হচ্ছে ফলস, বাকি সবগুলো হচ্ছে আমাদের ট্রু। কেন ট্রু, দেখেন এখানে একটু দেখেন, অ্যাট্রোফি মানে হচ্ছে কি শ্রিঙ্কেজ অফ সেল সাইজ, ইন স্টারভেশন দেয়ার ইজ এ রিডাকশন অফ সেল সাইজ, ফ্যাট ড্রপলেট, জিআইটি ট্র্যাক, লিভার, ঠিক আছে লিভার হবে এটা, নো রিডাকশন ইন সিএনএস। তাহলে দেখছেন, তাহলে হচ্ছে আমাদের সিএনএস আর বোনের হচ্ছে অ্যাট্রোফি হয় না স্টারভেশন। তাহলে হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের ট্রু, মানে হচ্ছে ফলস হবে আর কি এখানে, হ্যাঁ যে এ হচ্ছে ফলস আর হচ্ছে ই ফলস, বাকি তিনটে হচ্ছে ট্রু। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন আসেন, হাইপারক্যালসিমিয়া ইজ এ কমন কজেস অফ মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হুইচ অকার ইন। ওই যে ম্যাস্টোটিক ক্যালসিফিকেশনের সাইড গুলো এটা আবার দিয়েছে, হ্যাঁ যে গ্যাস্ট্রিক মিউকোসা, ড্যামেজ হার্ট ভালভ, লাং, কিডনি, ব্লাড ভেসেল। আমরা তো জানি গ্যাস্ট্রিক মিউকোসাটা ট্রু হবে, ড্যামেজ হার্ট ভালভ ছিল না, লাং ট্রু, কিডনি ট্রু, ব্লাড ভেসেল মানে সিস্টেমিক আর্টারি, পালমোনারি ভেন, তাহলে এটা হচ্ছে ট্রু। এই যেটা একটু আগেও আমরা পড়েছি এমসিকিউ তে সলভ করছি। দেখেন 8টা এমসিকিউ আমরা পাইতেছি, দেখেন এখানে যে সাইট অফ ম্যাস্টোটিক ক্যালসিফিকেশন, এই যে গ্যাস্ট্রিক মিউকোসা, ঠিক আছে, স্টোমাক, কিডনি, লাং, দেন হচ্ছে ব্লাড ভেসেল, যে সিস্টেমিক আর্টারি, পালমোনারি ভেন আর কর্নিয়া। আচ্ছা, 22 নম্বর কোশ্চেনটা দেখেন, সেলুলার এজিং ইজ দ্য রেজাল্ট অফ প্রোগ্রেসিভ ডিক্লাইন ইন সেলুলার ফাংশন এন্ড ভাইবিলিটি, হাউ সেলুলার সেন্স কজেস এজিং।
তাহলে কিভাবে করে দেখেন, 1 নম্বর হচ্ছে শর্টনেস অফ টেলোমার, ড্যামেজ অফ ডিএনএ, রিডিউস সেলুলার রেপ্লিকেশন, অ্যাক্টিভেশন অফ টিউমার সাপ্রেশন জিন আর সেল লস। তাহলে এখানে আমাদের দেখেন প্রথমটা হচ্ছে শর্টনেস অফ টেলোমার, এটা ট্রু। ড্যামেজ টু ডিএনএ, না এটা ফলস হবে। এরপর হচ্ছে রিডিউস সেলুলার রিপ্লিকেশন, এটা ট্রু। অ্যাক্টিভেশন অফ টিউমার সাপ্রেশন জিন আর সেল লস, এগুলো হচ্ছে ট্রু। তাহলে হচ্ছে দেখেন যেটা সেলুলার এজিং থেকে হয় কি সেলুলার সেলসমেন্স, ঠিক আছে। এখানের মধ্যে টেলোমারের শর্টেনিং হয়, সেলুলার রেপ্লিকেশন হয়, সেল লস হয়। তাহলে এই তিনটা কথা। আচ্ছা, এখন আসেন দেখেন মেটাপ্লাসিয়া। Metaplasia is an irreversible change, বিচ্ছিরক it is an adaptive response, is a double-edged sword, never initiated malignant transformation, result from reprogramming of stem cell. আচ্ছা, তাহলে দেখেন আমাদের it is a reversible change, এটা false, আর হচ্ছে never initiated malignant transformation, এটা false। স্টিমুলেশন পেলে সে তো malignant transformation করতে পারে, তাই না? এটা অ্যাডাপটিভ রেসপন্স, এটা আমরা জানি, এটা হচ্ছে ডাবল এজ সর্ট, এটাও ট্রু। রেজাল্ট ফ্রম রিপ্রোগ্রামিং অফ স্টিম সেল, এটাও হচ্ছে ট্রু। আমার জন্য মেটাপ্লাসিয়া এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটা রিভার্সিবল চেঞ্জ। দেখেন ক্যান ইনিশিয়েটেড malignant ট্রান্সফরমেশন, তাহলে এটাও হচ্ছে ট্রু। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলেন তো, বি, সি আর হচ্ছে ইটা হচ্ছে ট্রু, বাকি দুটো হচ্ছে ফলস। আচ্ছা, 24 নম্বর হচ্ছে এটিপি ডিপ্রেটেশন ইন সেল লিড টু। 1 নম্বর কোশ্চেন ছিল কি ইনক্রিজ ইন্টারসেলুলার সোডিয়াম, বি হচ্ছে ইনক্রিজ ইন্টারসেলুলার পটাশিয়াম, ইনক্রিজ ইন্টারসেলুলার পিএইচ, দেন হচ্ছে increase rate of anaerobic glycolysis, increase intercellular calcium। আচ্ছা, দেখেন এটিপি ডিপ্লিটেশন একটা ছবি আছে না, যে ফ্লো চার্ট দিয়ে, ওই ছবিটা আপনি ভালো করে মানে দেখে রাখবেন যেন আপনাদের ভুল না হয়, ঠিক আছে। ওই ছবি থেকেই আপনাদের কোশ্চেন বা একটা ছবি একটু দেখে আসে আগে। হ্যাঁ, এই ছবিটা দেখেন, এটিপি কমে গেলে কি হবে, সোডিয়াম পাম্প কমে গেল, হ্যাঁ, সোডিয়াম ইনফ্লাক্স হলো, দেখেন কি হবে, সোডিয়াম ক্যালসিয়াম ওয়াটার, আর ইফ্লাক্স হবে শুধু পটাশিয়াম, হ্যাঁ। দেন হচ্ছে এই পাশে দেখেন অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা বাড়ছে, গ্লাইকোজেন কমে গেছে, ল্যাকটিক অ্যাসিড বেড়েছে, কিন্তু পিএইচ কমে গেছে, ঠিক আছে। এগুলো সুন্দর করে মার্ক করে একটু রাখবেন। এই যে ডিটাচমেন্ট অফ রাইবোজোম, প্রোটিন সিনথেসিস কমে গেল, আলটিমেটলি পিএইচ কমে গেছে, ক্লাম্পিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন, আর হচ্ছে ইনফ্লাক্স যে হলো ক্যালসিয়াম, সোডিয়াম আর হচ্ছে ওয়াটার, আর ইফ্লাক্স হচ্ছে পটাশিয়াম। তাহলে কি হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সয়েলিং হলো, সেলুলার সয়েলিং, লস অফ মাইক্রোবিয়াল ব্রেথ। তাহলে এই ছবিটা ইনফিনিটি স্টার ভালো করে পড়বেন। চলেন আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই, যে কি ছিল, ইনক্রিজ ইন্টারসেলুলার সোডিয়াম, সেটা ট্রু। ইনক্রিজ ইন্টারসেলুলার পটাশিয়াম, না, আমরা পড়ছি কি ইফ্লাক্স অফ পটাশিয়াম, তাহলে হচ্ছে ইন্টারসেলুলার না, তাই না, এটা হচ্ছে ফলস। আচ্ছা, ইনক্রিজ ইন্টারসেলুলার পিএইচ, আমরা কি দেখছি, পিএইচটা কি হবে, কমবে না নাকি বাড়বে, দেখেন এই যে পিএইচটা কমে গেছে, সো ইনক্রিজ না। এরপরে হচ্ছে ডি হচ্ছে ইনক্রিজ রেট অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, হ্যাঁ আমরা পড়লাম না, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বেড়ে গেছে কিন্তু গ্লাইকোজেনটা কমে গেল। ইনক্রিজ ইন্টারসেলুলার ক্যালসিয়াম, সেটা আমরা প্রুভ করেছি যে ইন্টারসেলুলার ক্যালসিয়াম বাড়লো, সোডিয়াম বাড়লো এবং ওয়াটার বাড়লো। আর আমাদের অ্যান্সার হচ্ছে কি এ, তারপর হচ্ছে ডি আর হচ্ছে ই, আর বাকি দুটো হচ্ছে ফলস। এখন দেখেন স্টেটোসিস, এই নাম্বার অপশন ছিল ইজ কজড বাই অ্যালকোহল এবিউজ অনলি, এই যে অনলি লাগায় ঝামেলা করছে, তাই না, এটা হচ্ছে ফলস। মে লিড টু সিরোসিস, হ্যাঁ ট্রু। মে লিড টু হেপাটোসেলুলার কার্সিনোমা, ইজ অনলি সিন ইন লিভার, মে অকার ইন হার্ট, না অনলি না, দেখেন এখানে আমাদের ফল সিস্টেম হচ্ছে প্রথমটা, আর হচ্ছে ইজ অনলি সিন ইন লিভার, শুধু লিভারে, আরো অনেক জায়গায় দেখা যায়। তাহলে মে লিড টু সিরোসিস ট্রু, মে লিড টু হেপাটোসেলুলার কার্সিনোমা, সেটা ট্রু। ইজ অনলি সিন ইন লিভার, সেটা হচ্ছে ফলস। মে অকার ইন হার্ট, এটা হচ্ছে ট্রু। তাহলে দেখেন আর কোথায় কোথায় আছে, ওবিসিটিতে হচ্ছে বলুন না যে অ্যালকোহল ইউজ অনলি, তাহলে হচ্ছে অনলি অ্যালকোহল, ওবিসিটি, ডায়াবেটিস মেলাইটাস, অ্যানোরেক্সিয়া, ম্যালনিউট্রিশন, আর আমাদের একটা ফ্যাটি চেঞ্জ আমাদের লিভারের থেকে আর কোথায় কোথায় হতে পারে, দেখেন আমাদের হার্ট হতে পারে, কিডনিতে হতে পারে, মাসেল এন্ড আদার অর্গান। তাহলে দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে বি, সি আর হচ্ছে ই ট্রু, বাকিগুলো ফলস। আচ্ছা, আমাদের এসবি এমসিকিউ শেষ, চলেন এসবি শুরু করি। হ্যাঁ, দেখেন 26 নম্বরে আমাদের এসবিটা কি ছিল, আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ অলমোস্ট অল ফর্ম অফ ইনজুরি টু সেল ইজ, কি হবে, মানে আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ সেল ইনজুরি কি, এটিপি ডিপ্লিটেশন হবে, নাকি সেলুলার সয়েলিং হবে, নাকি হচ্ছে ইসনোফিলিয়া বাড়বে, নিউক্লিয়ার
চেঞ্জ হবে নাকি প্লাজমা মেমব্রেন অল্টারেশন হবে বলেন তো? এখানে আমাদের সেলুলার সয়েলিং আগে হবে। এটা আপনি আর্লি পাবেন। দেখেন দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ অলমোস্ট অফ অল ফর্ম অফ সেল ইনজুরি সেলুলার সয়েলিংটা আগে পাবেন। ঠিক আছে? এটা কি করবে? এফেক্ট করবে সেলকে। তখন ওই যে আমরা সেলে যে কার্ডিনাল সাইন গুলা যে প্যালোর পাবেন, ট্রোগর পাবেন, ওয়েট বাড়বে। হ্যাঁ, তাহলে আর্লিয়েস্ট সাইন হচ্ছে আমাদের সেলুলার সয়েলিং। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। আচ্ছা, 27 নম্বর কোশ্চেনটা দেখেন যে কজেস অফ হাইপারক্যালসিমিয়া ডিউ টু এসিলারেটেড বোন টার্ন ওভারিস। তাহলে কি বলছে? কজেস অফ হাইপারক্যালসিমিয়া ডিউ টু এসিলারেটেড বোন টার্ন ওভারিস। ঠিক আছে, কি কি পাবেন দেখেন। এই নাম্বার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, হাইপারপ্যাথাইডিজম, লিউকেমিয়া, দেন মাল্টিপল মাইলোমা, প্যাজেট ডিজিজ। এখানে অ্যান্সার হচ্ছে কি প্যাজেট ডিজিজ। কেন প্যাজেট ডিজিজ? দেখেন accelerated bone turnover occur in Paget disease, which is a cause of resorption of bone tissue. It is the principal causes of hyperplasia. দেখেন এখানে আমরা বললাম না, দেখেন যে হাইপারপ্লাসিয়ার কজ কিন্তু মোট সবগুলাই, কিন্তু এখানে আপনাকে বলছে এসিলারেটেড বোন টার্নওভার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে প্যাজেট ডিজিজ। কারণ হচ্ছে দেখেন প্যাজেট ডিজিজ আমাদের কি হয়, এই যে resorption of bone tissue হয়। ঠিক আছে, যে accelerated bone turnover occur in Paget disease which is the cause of resorption of bone tissue। ঠিক আছে, তাহলে এটা একটা প্রিন্সিপাল কজেস অফ হাইপারক্যালসিমিয়া। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে ই, প্যাজেট ডিজিজ। আচ্ছা, 28 নম্বর কোশ্চেন দেখেন মেজর অর্গান ইনভলভ ইন ফ্যাট মেটাবলিজম হোয়ার স্ট্যাটোসিস কমনলি সিন। তাহলে এখানে আপনি কি বুঝেছে বলেন, যে কোন মেজর অর্গান হ্যাঁ ফ্যাট মেটাবলিজমের জন্য দায়ী, যেখানে হচ্ছে কি হবে স্ট্যাটোসিস কমনলি দেখা যায়। তাহলে হার্ট, কিডনি, লিভার, স্কেলেটাল মাসল, স্মুথ মাসল। আমরা অ্যান্সার জানি যে এটা লিভার। অ্যান্সার হচ্ছে সি। দেখেন ফ্যাটি চেঞ্জ অর স্ট্যাটোসিস কমনলি সিন ইন দ্য লিভার as it is the major organ for the ফ্যাট মেটাবলিজম। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি বলেন তো, সি, লিভার। আচ্ছা, 29 নম্বর কোশ্চেন দেখেন মোস্ট কমন ইপিথেলিয়াল মেটাপ্লাসিয়া ইজ। এ হচ্ছে কি কলামনার টু স্কোমাস মেটাপ্লাসিয়া, কলামনার টু ট্রানজিশনাল মেটাপ্লাসিয়া, কলামনার টু কিউবিটাল মেটাপ্লাসিয়া, স্কোমাস টু কলামনার, দেন হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি বলেন তো আমাদের এ। মোস্ট কমন ইপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার মোস্ট কমন হচ্ছে সে কলামনার থেকে স্কোমাস মেটাপ্লাসিয়া হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। মোস্ট কমন ইপিথেলিয়াল মেটাপ্লাসিয়া ইজ কলামনার টু স্কোমাস মেটাপ্লাসিয়া, যেটা অকার হয় কোথায় রেসপিরেটরি ট্র্যাক্ট ইন রেসপন্স টু ক্রনিক ইরিটেশন ইন হ্যাবিচুয়াল সিগারেট স্মোকার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, 30 নম্বর কোশ্চেনটা দেখেন দা ডিগ্রেডেশন অফ সেলুলার প্রোটিন অকার মেইনলি বাই দা ইনিকিউটিং প্রোটিওসাম পাথওয়ে ইন মেকানিজম রিলেটেড। এটা হচ্ছে রবিনসের একটা ভিতরে কোশ্চেন বইয়ের, হ্যাঁ মেইন বইয়ের রবিনসের এক পাশে এক কোণে একটা লেখা আছে এরকম যে হচ্ছে ইউবিকিউটিন প্রোটিওসাম, হ্যাঁ ইউবিকিউটিন প্রোটিওসাম পাথওয়েটা আপনি কিভাবে পাবেন। হ্যাঁ, দেখেন ডিগ্রেডেশন অফ সেলুলার প্রোটিন অকার মেইনলি বাই দা ইউবিআই কিউটিন প্রোটিওসাম পাথওয়ে। দেখেন অ্যাপোপ্টোসিস, অ্যাট্রোপি, অটোফেজি, নেক্রোপ্টোসিস আর পাইরোপ্টোসিস। আমরা কিভাবে পাই? অটো অ্যাট্রোপিতে পাই। দেখেন এই যে অ্যাট্রোপি রেজাল্ট ফ্রম ডিক্রিজ প্রোটিন সিনথেসিস and increase protein degradation in the cell. The degradation of cellular protein occur mainly by কিভাবে হয় ইউবিকিউটিন প্রোটিওসিন পাথওয়ের মাধ্যমে। তাহলে দেখছেন যে কোনার মধ্যে এই কথাটা ছিল অ্যাট্রোপির মধ্যে, এটা আমরা আসলে পড়ি না, এটা রবিনস থেকে দেওয়া। হ্যাঁ, তাহলে দেখবেন যে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাট্রোপির কথা বলছে। তাহলে অ্যান্সার হচ্ছে কি বলেন তো আমাদের হচ্ছে বি, অ্যাট্রোপি। আচ্ছা, 31 নম্বর কোশ্চেন দেখেন ফ্রি রেডিকেল আর নিউট্রালাইজ টু প্রিভেন্ট সেলুলার ড্যামেজ বাই ascorbic acid, endonuclease, folic acid, peroxidase আর ভিটামিন বি12। এখানে অ্যান্সার কোনটা বলেন তো? অ্যান্সার হচ্ছে ascorbic acid মানে হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, আর বাকিগুলো তো ফলস, এই যে অ্যান্ডোনিউক্লিয়াস হয় না, ঠিক আছে, ফলিক অ্যাসিড না, দেন হচ্ছে পারঅক্সিডেজ নো, হ্যাঁ এটা ফলস। এটা হচ্ছে ভিটামিন বি12 বলছে, এটাও হচ্ছে ফলস। তাহলে হচ্ছে ফ্রি রেডিকেল নিউট্রালাইজেশনের জন্য টু প্রিভেন্ট সেলুলার ড্যামেজ আমরা হচ্ছে অ্যাসকর্বিক অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা দেখেন যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, ই আর হচ্ছে সি, যেটাকে যে অ্যাসকর্বিক অ্যাসিড একটা নাম। ইট ইজ প্লে ইম্পর্টেন্ট রোল ইন নিউট্রালাইজিং ফ্রি রেডিকেল টু ফার্দার সেল ইনজুরি অ্যান্ড ডিলে সেলুলার এজিং। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড।
আচ্ছা, 32 নম্বর কোশ্চেনটা দেখেন যে নিউক্লিয়ার chains are considered to be hallmark of necrosis. Which of the following nuclear chains is not seen in necrosis? তাহলে আপনাকে বলছে যে কোন নিউক্লিয়ার চেঞ্জটা আপনি নেক্রোসিস দেখেন না, সেটাই তাই না? এক নম্বর কি ছিল? কেরিওলাইসিস, ক্রোমাটিন কন্ডেনসেশন, পিকনোসিস, কেরিওহেক্সিস, ডিএনএস অ্যাক্টিভিটি। তাহলে দেখেন এই যে ক্রোমাটিন কন্ডেনসেশন আমরা পড়ে তো বুঝছি, এটাকে আমরা নেক্রোসিসে পাই না, এটা আমরা হচ্ছে অ্যাপোপ্টোসিসে পাই। তাহলে এটাই হচ্ছে ফলস, তাই না? কেরিওলাইসিস আপনি পাবেন, পিকনোসিস, কেরিওহেক্সিস, ডিএনএ অ্যাক্টিভিটি, এগুলো সবে পাবেন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, ক্রোমাটিন কন্ডেনসেশন, যেটা হচ্ছে আমরা নেক্রোসিসে আমরা দেখি না, সেটা হচ্ছে কোথায় পাবেন? অ্যাপোপ্টোসিসে পাবেন। তাহলে দেখেন নিউক্লিয়ার চেঞ্জ ইন নেক্রোসিস, কেরিওলাইসিস, পিকনোসিস এন্ড কেরিওহেক্সিস। আচ্ছা, চলেন 33 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, যেখানে কি ছিল? ইন কেসেস অফ হাইপোক্সিক ডেথ অফ সেল উইথিন দা সিএনএস, ঠিক আছে? এরপর হচ্ছে মানে কি ছিল? হুইচ ক্যান ফাউন্ড ইন দা ফলোইং ফিচার এক্সেপ্ট। তাহলে আপনাকে বলছে ইন কেস অফ হাইপোক্সিক ডেথ অফ দা সেল উইথিন দা সিএনএস উই ক্যান ফাউন্ড দা ফলোইং ফিচার। আপনি সবগুলো ফিচার পাবেন, কোন ফিচারটা পাবেন না? তাহলে দেখেন ডেড সেল একুমুলেশন, এনজাইমেটিক ডাইজেশন অফ সেল, ক্রিমি ইউলু পাস ফর্মেশন, টিস্যু ট্রান্সফরমেশন ইন ভিকাস লিকুইড আর প্রেজেন্স অফ লিউকোসাইট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে কি এ, আমরা এইটা পাবো না, ডেড সেল একুমুলেশন এখানে হবে না, তাই না? এই দেখেন লিকুইফেক্টিভ নেক্রোসিস, হ্যাঁ, ইজ ইটস আ কোয়াগুলেটিভ নেক্রোসিস characterized by cell digestion on the dead cell transformation of the tissue into viscous liquid. The necrotic material is frequently creamy yellow because of presence of leukocyte and is called pus. তাহলে আপনি কি পাচ্ছেন না? ডেড সেল একুমুলেশন হবে না এখানে, ঠিক আছে? ডেড সেলের একুমুলেশন হয় না। তাহলে সবগুলো দেখেন ফিচার গুলো হচ্ছে ট্রু, বাকি এই নাম্বারটা হচ্ছে ফলস, এটা আপনি পাবেন না। আচ্ছা, চলে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, 34 নাম্বার দেখেন ফলোইং মরফোলজিক্যাল চেঞ্জ আর সিন ইন অ্যাপোপ্টোসিস, অ্যামং দ্যাম হুইচ ইজ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাপোপ্টোসিস। তাহলে দেখেন অ্যাপোপ্টোসিসের আপনাকে বললো যেটা মরফোলজিক্যাল চেঞ্জ, আপনি এই অ্যাপোপ্টোসিসের ফিচার কোনটা হচ্ছে কি মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার ফর অ্যাপোপ্টোসিস? অ্যাপোপ্টোসিসের জন্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার একটু আগে আমরা দেখে আসি, তাই না? তারপরে দেখি চলেন। এর নাম হচ্ছে সেল শ্রিঙ্কেজ, ফরমেশন অফ সাইটোপ্লাজমিক ব্লিব এন্ড অ্যাপোপ্টিক বডি, সি হচ্ছে ফ্যাগোসাইটোসিস অফ অ্যাপোপ্টিক বডি, দেন হচ্ছে ক্রোমাটিন কন্ডেনসেশন আর নিউক্লিয়ার ফ্রেগমেন্টেশন। দেন এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ক্রোমাটিন কন্ডেনসেশন হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার ফর অ্যাপোপ্টোসিস। দেখেন এই যে অ্যাপোপ্টোসিস ক্রোমাটিন কন্ডেনসেশন ইজ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার ফর অ্যাপোপ্টোসিস। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলেন তো? অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, 35 দেখেন অ্যাপোপ্টোসিস ফলো বোথ এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক পাথওয়ে, হুইচ ইজ দ্য ফলোইং ইজ শোন অনলি এক্সট্রিনসিক পাথওয়ে। তো ছবি দেখালাম না একটু আগে দুই পাশে, যে এখানে কি হবে দেখেন লিকেজ অফ সাইটোক্রোম সি, অ্যাক্টিভেশন অফ অ্যাপোপ্টিক সেন্সর, অ্যাক্টিভেশন অফ ক্যাসপেস এন্ড এনজাইমেটিক অ্যাক্টিভেশন, রিসেপ্টর লিগ্যান্ড ইন্টারঅ্যাকশন। আমরা দুইটা পাশ দিয়ে ছবি করলাম না যে এক্সট্রিনসিক পাথওয়েতে আপনি কি কি পাচ্ছেন, ইন্ট্রিনসিক পাথওয়েতে কি কি পাচ্ছেন। তাহলে আমরা এখানে চাইছি কি অনলি এক্সট্রিনসিক পাথওয়েতে আপনি রিসেপ্টর লিগ্যান্ড ইন্টারঅ্যাকশন পাচ্ছেন, তাই না? এটা হচ্ছে ট্রু। এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে আমরা এই বক্সটা একটু আগে দেখলাম না, এটাই দুটো পার্ট করবেন, এখান থেকে এমসিকিউ আসে, এসবিও আসে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ই। আচ্ছা, 36 নাম্বার দেখেন টার্মিনেশন অফ ফ্রি রেডিকেল অকার বাই মেনি এনজাইম, হুইচ এনজাইম কনভার্ট H2O ফ্রি রেডিকেল ইনটু ওয়াটার এন্ড O2, ঠিক আছে? তাহলে হচ্ছে সুপার অক্সিডেজ ডিসমিউটেজ থেকে আপনার হচ্ছে আহ কোন এনজাইমটা হচ্ছে কনভার্টেড হয়ে যাবে, হ্যাঁ, হাইড্রোজেন পার অক্সাইড আর হচ্ছে আপনার কি হবে H2O এবং হচ্ছে O2। তাহলে এক নাম্বার হচ্ছে কি কোন কোন এনজাইম দেয় দেখেন, NADPS অক্সিডেজ, গ্লুটাথিয়ন পার অক্সিডেজ, সুপার অক্সাইড ডিসমিউটেজ, হাইড্রোক্সিলেজ আর হচ্ছে লাইপেজ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, ঠিক আছে? টার্মিনেশন অফ ফ্রি রেডিকেল এর জন্য আমাদের কোন এনজাইমটা দেয়? গ্লুটাথিয়ন পার অক্সিডেজ। তাহলে এটা হচ্ছে একটু দেখেন, এই যেখানে আছে সুন্দর করে দে যে দেখেন
এই যে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজটা হচ্ছে আমাদের দায়ী, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, হ্যাঁ, কনভার্সন অফ H2O2 এন্ড হচ্ছে O2 বাই ক্যাটালিস, হ্যাঁ, পারঅক্সিজম যে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। আচ্ছা, তাহলে হুইচ অর্গান ইজ সিন হবে, হ্যাঁ, সিন ফর বোথ ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া এন্ড হাইপারট্রফি। তাহলে এটা তো আপনি ভালো করে পারেন, কোন অর্গান হচ্ছে বোথ ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়াতে পাবেন, হাইপারট্রফিতেও পাবেন। দেখেন এই নাম্বার ছিল ওভারি, বি হচ্ছে ব্রেস্ট, সি ইউট্রাস, ডি হচ্ছে প্রোস্টেট, আর হার্ট মাসেল। আমরা হচ্ছে জানি ইউট্রাস, ঠিক আছে না? ইউট্রাস আপনি বোথ হচ্ছে কি পাবেন, হাইপারট্রফিও পাবেন, হাইপারপ্লাসিয়াও আমরা ইউট্রাসে পাই। দেখেন এই যে physiological hyperplasia occur in pregnant uterus and myometrial smooth muscle hypertrophy occur in uterus in pregnancy. It is a physiological hypertrophy. তাহলে দেখেন ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া প্রেগনেন্ট ইউটারাসে পাইছেন না, আর হচ্ছে মায়োমেট্রিয়াল স্মুথ মাসেল হাইপারট্রফিও পাবেন কোথায়, এই যে ডিউরিং, এই যে অকারিং প্রেগনেন্সি, হ্যাঁ, প্রেগনেন্ট ইউটারাসে। এটা একটা ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। তাহলে হচ্ছে দেখেন কোন অর্গানে বোথ হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি হয়, আমাদের ইউটেরাস। তাহলে অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, 38 নম্বর কোশ্চেন আসেন, আফটার পার্চুরেশন ইউটেরাস ডিক্রিজ ইন সাইজ, হোয়াট ইজ দ্য কে মেকানিজম অফ দিস প্রসেস? আচ্ছা, এক নাম্বার ছিল কি ডিমিনিশ ব্লাড সাপ্লাই, বি হচ্ছে ডিক্রিজ ওয়ার্কলোড, লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন, ইনক্রিজ প্রোটিন ডিগ্রেডেশন, আর টিস্যু কম্প্রেশন। তাহলে আপনাকে বলছে আপনার পার্চুরেশনের পরে ইউটেরাস সাইজটা কমে গেল, এটার পক্ষে মেকানিজম কি? দেখেন এখানে হচ্ছে আমাদের ডি হবে, ইনক্রিজ প্রোটিন ডিগ্রেডেশন, হ্যাঁ, প্রোটিনটা ভেঙে যায়, ঠিক আছে, এখানে সুন্দর করে আছে। দেখেন অ্যাট্রোফি রেজাল্ট ফ্রম ডিক্রিজ প্রোটিন সিনথেসিস এন্ড ইনক্রিজ প্রোটিন ডিগ্রেডেশন। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই মেকানিজমের জন্য দায়ী, হ্যাঁ, অ্যাট্রোফি হয়ে যায় পার্চুরেশনের ফলে ইউটেরাসটা। তাহলে কেন হয়? ইনক্রিজ প্রোটিন ডিগ্রেডেশন, প্রোটিনটা ভেঙে যায় অনেক বেশি বেশি, তাই হচ্ছে হয়। অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, 39 দেখেন, এই ইউলো ব্রাউন পিগমেন্টেড হুইচ ইজ প্রমিনেন্টলি ফাউন্ড ইন লিভার হার্ট অফ এজিং পেশেন্ট, ঠিক আছে, প্রডিউস বাই ফ্রি রেডিক্যাল ইনজুরি ইজ কল্ড, এটাকে কি বলে? দেখেন মেলানিন, কার্বন, লাইপোফিউসিন, বিলিরুবিন, তারপরে যে হিমোসিডারিন, তাহলে এটাকে কি বলে? লাইপোফিউসিন বলে, ঠিক আছে। দেখ এই লাইপোফিউসিন হচ্ছে একটা ইনসলিবল পিগমেন্ট, এটা হচ্ছে নোন এজ অয়েল এন্ড টেয়ার পিগমেন্ট। এটা সাইন হচ্ছে ফ্রি রেডিক্যাল ইনজুরি করে, এপিআরএস ইয়েলো ব্রাউন গ্রেনুলার পিগমেন্ট। তাহলে কি পাইছেন দেখছেন না, যে আমাদের এই সিনারির মধ্যে সুন্দর করে আছে যে ইয়েলো ব্রাউন পিগমেন্ট আপনি পাইছেন লিভার এবং হার্ট, হ্যাঁ, অফ এজিং পেশেন্টের। আর এটা প্রডিউস করে কি? ফ্রি রেডিক্যাল ইনজুরি, তাহলে এটাকে কি বলে? লাইপোফিউসিন বলে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে সি। 40 নম্বর কোশ্চেনটা দেখেন, dystrophic calcification occur in dying cell, which of the following is not an example of dystrophic calcification? A হচ্ছে fibroadenoma of the breast, C, B হচ্ছে necrotic tissue, samoma bodies, multiple myeloma, hydatidic cyst। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি, মাল্টিপল মাইলোমা। বলছে কি ওখানে সবগুলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের উদাহরণ। দেখেন মাল্টিপল মাইলোমা আমরা কোথায় পাই? মেটাস্টেটিক ক্যালসিফিকেশন, তাই না? তাহলে দেখেন এই যে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আপনি কি কি পাইছেন? দেখেন নেক্রোটিক টিস্যু পাইছে, কেজিএস নেক্রোসিস পাইলেন, দেন হচ্ছে আপনার অ্যাডভান্স অ্যাথ্রোমা মাটাসলেশন, তারপর হচ্ছে হেমাটোমা, থ্রোম্বাস, ইনফ্রাক, ঠিক আছে। এই যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখেন, all benign and malignant tumor are dystrophic calcification except multiple myeloma and leukemia, যেগুলো আমরা কোথায় পাই? মেটাস্টেটিক ক্যালসিফিকেশনে পাবেন। তাহলে দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে ডি, মাল্টিপল মাইলোমা। আচ্ছা, 41 নম্বর কোশ্চেন আছে কি, which of the following cause do not align with metastatic calcification? metastatic calcification কজ না কোনটা? দেখেন এখানে একটা আমাকে ইনক্রিজ সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন, লোকালাইজ ডিপোজিশন অফ ক্যালসিয়াম সল্ট ইন ডাইং টিস্যু, বোন টিস্যু রিজর্পশন হবে, সার্কোডোসিস হবে, রিনাল ফেলিওর হবে। আমাদের অ্যান্সার হচ্ছে বি, এটা হচ্ছে কি লোকালাইজ ডিপোজিশন অফ ক্যালসিয়াম সল্ট ইন ডাইং টিস্যু। ক্যালসিয়াম ডাইং টিস্যুতে হয় না, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস, তাই না? এই দেখেন ম্যালাস্টিক ক্যালসিফিকেশনের সুন্দর করে উদাহরণ আছে, এটা আপনারা পারবেন। তাহলে সবগুলাই হয়, দেখেন এই যে এখানে হচ্ছে লিভিং টিস্যু, ডাইং টিস্যুতে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন চলে যায়। তাহলে এটা বলছে কি কোন কজ ডাজ নট অ্যালাইন উইথ ম্যাস্টেটিক ক্যালসিফিকেশন? তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে বি, লোকালাইজ ডিপোজিশন অফ ক্যালসিয়াম সল্ট ইন ডাইং টিস্যুটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 42 নম্বর কোশ্চেন দেখেন,
The most dominant factor to counteract cellular aging is caloric restriction. Which of the following mechanism is not involved in aging of the cell? আচ্ছা, মানে হচ্ছে কোন মেকানিজম হচ্ছে এজিং অফ দ্য সেলে ইনভলভ না। দেখেন এক নম্বর হচ্ছে ডিএনএ ড্যামেজ, ডিফেক্টিভ প্রোটিন হিমোস্টেসিস, কার্সিনোজেন এক্সপোজার হবে, ডিক্রিজ সেল ফাংশন, ইনক্রিজ নর্মাল প্রোটিন। দেখেন এই যে ই নাম্বারটা হচ্ছে ফার্স্ট, তাই না? সেল এজিং অফ দ্য সেল, সেখানে হচ্ছে কি দেখেন ইনক্রিজ নর্মাল প্রোটিন, ইনক্রিজ তো হয় না, কি হবে দেখেন এই যে ডিফেক্টিভ প্রোটিন হোমোস্টেসিস, প্রোটিনের কি হয় দেখেন নর্মাল প্রোটিনটা যে কমে যায়, ড্যামেজ হয় প্রোটিন, ঠিক আছে? এই তাহলে এই প্রসেসটা একটু সুন্দর করে একটু দেখেন, হ্যাঁ এই যে সুন্দর করে বললেন এই প্রসেসটা ভালো করে পড়বেন, সেলুলার এজিং কি এমনি কেমনি সেলুলার এজিংটা হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখেন দিয়ে এখানে অ্যান্সার হচ্ছে ইনক্রিজ নর্মাল প্রোটিন, সেটা হচ্ছে সেলুলার এজিং এ হয় না, ঠিক আছে? তাহলে বাকি সবগুলো ডিএনএ ড্যামেজ হলো, ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্টেসিস পেলেন, কার্সিনোজেন এক্সপোজার পেলেন, ডিক্রিজ ইন সেল ফাংশন। তাহলে আমাদের এই নাম্বারটা হচ্ছে ফলস, মানে এটা পাবেন না, হ্যাঁ? আচ্ছা, 43 নাম্বারটা দেখেন, এটা কি বলছে, পিগমেন্ট আর কালার্ড সাবস্টেন্স দ্যাট আর বোথ এক্সোজেনাস এন্ড এন্ডোজেনাস, which of the following is an exogenous pigment? তাহলে দেখেন এন্ডোজেনাস পিগমেন্ট, এক্সোজেনাস পিগমেন্ট গুলো হচ্ছে ভালো করে পড়বেন। এখানে আমাদেরকে চাইছে যে which of the following is a exogenous pigment, কোনটা আমাদের এক্সোজেনাস পিগমেন্ট। তাহলে এক নম্বর দেখেন কার্বন, বি হচ্ছে লাইপোফিউসিন, সি হচ্ছে বিলিরুবিন, ডি হচ্ছে হেমোসিডারিন, আর হচ্ছে মেলানিন। আমার অ্যান্সার হচ্ছে কার্বন, ঠিক আছে? যে কার্বন হচ্ছে দেখেন কার্বন ইজ এ exogenous pigment which is a ubiquitous air pollution in urban area, তাহলে হচ্ছে exogenous ইয়াটা হচ্ছে আমাদের কার্বন, ঠিক আছে? 44 দেখেন a 5-month old baby has came to emergency with the complaint of screaming and crying, recurrent vomiting and passage of blood, red current jelly like stool. What is the pathology here? দেখেন এই নাম্বার ছিল গ্যাস গ্যাংগ্রিন, ময়েস্ট গ্যাংগ্রিন, ডাই গ্যাংগ্রিন, কোয়াগুলেটিভ নেক্রোসিস আর কেজিয়েটিভ নেক্রোসিস। আপনি সিনারিও পড়ে কি বুঝছেন বলেন তো, এই প্যাথোলজিটা কি? এই যে রেড কারেন্ট জেলি পাইছেন একটা বাচ্চা, হ্যাঁ 5 মাসের, সে হচ্ছে রিকারেন্ট ভমিটিং হচ্ছে, পাসেস অফ ব্লাড, সেটা হচ্ছে রেড কারেন্ট জেলি লাইক স্টুল, ঠিক আছে? স্টুলের কালারটাও পাইলেন, তাহলে এটা দেখে কি বুঝছেন বলতে, ইন্টারসাসেপশন না, যেটা আমরা কোথায় পাবেন ময়েস্ট গ্যাংগ্রিনে পাবেন, তাহলে অ্যান্সার হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন। দেখেন ইন্টেস্টাইন ইজ দ্য কমনেস্ট সাইট ইন স্ট্যাঙ্গুলেটেড হার্নিয়া, ইন্টারসাসেপশন, ভলভুলাস and thrombus, mouth carcinoma oris, ঠিক আছে? দেখেন baby suffer from intersusception, most moist gangrene is found in intersusception। তাহলে যে আমাদের ফিচার দেখে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে যে আপনি এটা কিসের ফিচার, এটা হচ্ছে ডায়াগনোসিসটা হচ্ছে ইন্টারসাসেপশন, আর এটা ইন্টারসাসেপশনটা কোথায় পাবেন, কোন গ্যাংগ্রিন পাবেন, ময়েস্ট গ্যাংগ্রিন, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। আচ্ছা, 45 দেখেন the squamous epithelium of esophagus is replaced by intestinal like columnar cell. This is called, এটাকে কি বলে দেখেন, কাইন্টিভ টিস্যু মেটাপ্লাসিয়া নাকি স্কোমাস মেটাপ্লাসিয়া, না কলামনার, না টিউমার, না ইপিথেলিয়াল? তার বলছে কি স্কোমাস epithelium of esophagus is replaced by intestinal like columnar cell। কলামনার হলে তাহলে কি হবে, কলামনার মেটাপ্লাসিয়া হবে। স্কোমাস ইপিথেলিয়ামটা আপনার রিপ্লেসড হয়ে যায় কলামনার লাইক সেল, তাহলে এটা কি হবে বলো, কলামনার মেটাপ্লাসিয়া। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, কলামনার। এই যে metaplasia from squamous to columnar type may occur in varied esophagus in which esophageal squamous epithelium is replaced by intestinal like columnar cell, তাহলে অ্যান্সার হচ্ছে কলামনার। 46 দেখেন heart and skeletal muscle show pathological hypertrophy. What is the most common stimulus for hypertrophy of this organ? তাহলে এক নম্বর হচ্ছে ডিমিনিশ ব্লাড সাপ্লাই, ইনএডিকুয়েট নিউট্রিশন, এজিং, ইনক্রিজ ওয়ার্কলোড, লস ইন ইনারভেশন, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলেন তো, আমাদের অ্যান্সার হচ্ছে ডি, ইনক্রিজ ওয়ার্কলোড। তাহলে হচ্ছে হার্ট এবং স্কেলেটাল মাসেল প্যাথোলজিক্যাল হাইপারট্রফি শো করে, আর দ্য মোস্ট কমন স্টিমুলাস ফর হাইপারট্রফি অফ দিস অর্গান হচ্ছে ইনক্রিজ ওয়ার্কলোড। তাহলে দেখেন মোস্ট কমন স্টিমুলাস ফর হাইপারট্রফি স্কেলেটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেল হচ্ছে ইজ ইনক্রিজ ওয়ার্কলোড। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি ডি। আচ্ছা, 47 নম্বর কোশ্চেন দেখেন, আফটার বার্থ the thyroglosal duct soon
result in a ruminant due to cellular adaptation. What is the name of this process? তাহলে বলছে কি জন্মের পরে থাইরোসাল ডাক্টটা হচ্ছে রেমিনেন্ট পাওয়া যাবে ডিউ টু সেলুলার অ্যাডাপ্টেশন। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্রসেস? এই নাম্বার কি ছিল? ফিজিওলজিক্যাল হ্যাপাটোপি, প্যাথোলজিক্যাল হ্যাপাটোপি, সি প্যাথোলজিক্যাল অ্যাট্রোপি, ডিই ছিল আপনার, ডি ছিল কানেক্টিভ টিস্যু মেটাপ্লাসিয়া, ই হচ্ছে হরমোনাল মেটাপ্লাসিয়া। তাহলে আমরা কি পাইছি বলতো? ফিজিওলজিক্যাল অ্যাট্রোপি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা ফিজিওলজিক্যাল অ্যাট্রোপি। দেখেন ফিজিওলজিক্যাল অ্যাট্রোপির এক্সাম্পল গুলো যে ডিউরিং ফিটাল development atrophy of the notochord thyroglobal drug occur which is a physiological atrophy। তাহলে ফিজিওলজিক্যাল অ্যাট্রোপির উদাহরণগুলো একটু দেখে নেবেন, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি বলেন তো? বি নাম্বার, ফিজিওলজিক্যাল অ্যাট্রোপি। আচ্ছা, 48 number question দেখেন, a 20 years old woman breast feed her infant. On examination, her breasts are slightly enlarged in size. Milk can be expressed from both nipples. Which of the following process that occur in her breast during pregnancy enable her to breastfeed the infant? তাহলে এখানে আপনি কি বলছেন, বুঝাইছে বলেন তো? এখানে আপনাকে বললো যে একটা 20 years old woman breastfeed her infant, হ্যাঁ, এরপর হচ্ছে তার breast এখন slightly enlarged in size, milk can be expressed from both nipple, which of the following process occur in her breast during pregnancy enable her to breastfeed the infant? তাহলে এখানে কি বলবো? ডাক্টাল মেটাপ্লাসিয়া, এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া, ইন্টারসেলুলার লিপিড ডিপোজিশন, লোবিউলার হাইপারপ্লাসিয়া, স্টোমাল হাইপারপ্লাসিয়া। এখানে অ্যান্সার হচ্ছে কি বলেন তো? লোবিউলার হাইপারপ্লাসিয়া। কেন? এটা দেখেন Basal lobes have increased number of the cell under hormonal influence, ঠিক আছে? মেইনলি হচ্ছে প্রোজেস্টেরন to provide for normal lactation. Ductal metaplasia in the breast is a pathological process, এটা physiological না। আর epithelial dysplasia টা denotes করে কি? disorder growth and maturation of epithelial cell, যেটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে progress to cancer. Accumulation of fat within the cell is a common manifestation of sublethal cell injury or uncommon, ঠিক আছে? Of inborn error of fat metabolism. আর breast stomach play no role in lactation may causes increased pathological process. তাহলে আপনি এখানে পড়েও কি বুঝলেন বলেন তো? এখানে আমাদের কি হবে? লোবিউলার হাইপারপ্লাসিয়া হবে, আর বাকি সবগুলো হবে না, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে কি? লোবিউলার হাইপারপ্লাসিয়া হচ্ছে, কারণ এটা মেইনলি ইনফ্লুয়েন্স বাই হচ্ছে কি? প্রোজেস্টেরন, ঠিক আছে? যে ব্রেস্ট লোব হ্যাভ ইনক্রিজ নাম্বার অফ সেল আন্ডার হরমোনাল ইনফ্লুয়েন্স। কোন হরমোন? মেইনলি প্রোজেস্টেরন, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের লোবিউলার হাইপারপ্লাসিয়া। আচ্ছা, 49টা দেখেন যে কমনেস্ট বেসিক টাইপ অফ অটোফেজি, ঠিক আছে? অটোফেজি, যে অটোফেজি হচ্ছে আপনি এক্সাম্পল করবেন, অটোফেজি শর্ট নোটটা করবেন, হ্যাঁ? এখানে আপনাদের চাইছে যে কমনেস্ট বেসিক টাইপ অফ অটোফেজি ইজ কোনটা? একটা হচ্ছে কি মাইক্রো অটোফেজি, ম্যাক্রো অটোফেজি, দেন হচ্ছে আপনি ক্যাপরন মিডিয়েটেড অটোফেজি, ন্যাক্রো অটোফেজি, আর হচ্ছে পাইরো। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? ম্যাক্রো অটোফেজি। দেখেন basically macro autophagy referred to as autophagy involve the sequestration and transported of the portion of cytosol in double membrane bounded autophagic vehicle or autophagosome. তাহলে বেসিক্যালি আমরা কি পাবো? ম্যাক্রো অটোফেজিটা আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কমনেস্ট বেসিক টাইপটার নাম হচ্ছে কি? ম্যাক্রো অটোফেজি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? বি। আচ্ছা, এখন 50 নম্বর কোশ্চেনটা আসেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন। সেল ইনজুরি, the mutation affecting an enzyme of cholesterol tracking causes lysosomal storage disease known as। দেখেন এখানে কি বলছে আমাদেরকে? যে মিউটেশন অ্যাফেক্টেড অ্যান এনজাইম অফ কোলেস্টেরল ট্র্যাকিং কজেস লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ নোন অ্যাজ। এখানে বলছে আপনার কি? লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ বের করতে বলছে, হ্যাঁ, যেটা হচ্ছে একটা এনজাইমের মিউটেশন হয়, হ্যাঁ, কোলেস্টেরল ট্র্যাকিং হয়ে। তাহলে এক নম্বরটা কি ছিল? অ্যাথেরোস্ক্লেরোসিস, আর্টেরিওস্ক্লেরোসিস। সি হচ্ছে আমার কি? নেমান্স পিক ডিজিজ টাইপ 1, নেমান পিক ডিজিজ টাইপ সি, আর হচ্ছে জ্যান্থোমা। অ্যান্সার হচ্ছে কি বলেন? ডি। অ্যান্সার হচ্ছে আমরা নেমান পিক ডিজিজ টাইপ সি। এই দেখেন, দিস ইজ এ স্টোমাল lysosomal storage disease result in cholesterol accumulation in multiple organ. তাহলে এখানে একটা lysosomal storage disease দেখেন, নেমান্স পিক টাইপ আমাদের সি, যেটা হচ্ছে আপনার কোলেস্টেরল অ্যাকুমুলেশনের কারণে হয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের হচ্ছে ডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমাদের হচ্ছে আজকে হচ্ছে এমসিকিউ আর এসবিএস
সেল ইনজুরি সলভ হয়ে গেল। আপনারা ভালো করে পড়েন। এখান থেকে আমাদের মেইনলি আপনাদের কি পড়তে হবে আমি একটু বলে দিই যে এখান থেকে হচ্ছে হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, এট্রপি, মেটাপ্লাসিয়া এগুলো হচ্ছে মেইনলি আপনারা এক্সাম্পল করবেন। রিভার্সিবল, ইরিভার্সিবল সেল ইনজুরির আল্ট্রাসোনোগ্রাফি পড়বেন যে আল্ট্রা ইয়েতে কি পান আপনার মাইক্রোস্কোপিক ফিচারটা করবেন যে আন্ডার মাইক্রোস্কোপের নিচে আপনি কিরকম পাবেন। দেন হচ্ছে আপনার নেক্রোসিসটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। নেক্রোসিস যেমন ফ্যাট নেক্রোসিস যেটা হচ্ছে আপনার ট্রমাটিক ব্রেস্টে পাবেন। হ্যাঁ, এটা একটা এসপি আসছিল। এরপরে হচ্ছে আপনার অ্যাপোপ্টোসিসের এক্সাম্পল, উদাহরণ, ফিচার এগুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, অ্যাপোপ্টোসিস অনেক ইম্পর্টেন্ট। আর নতুন করে কিছু শর্ট নোট যে হচ্ছে পাইরোপ্টোসিস, রিপারফেশন ইনজুরি, নেক্রোপ্টোসিস এগুলো একটু আপনি একটু দেখে নিন। হ্যাঁ, আর প্রি রেডিক্যাল তো অনেক অনেক ইম্পর্টেন্ট ইন 2020 স্টার। এই সেল ইনজুরি থেকে আর বেশি কিছু পড়ার নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর ভাইয়া তো অনেক সুন্দর করে পড়ায়, ইনফ্লামেশন ভালো করে পড়েন। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।